আমার পিছনেই রয়েছে পানাম নগরী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি এক সময়ের বাংলার রাজধানী সোনারগাঁয়ে, যা কালের বিবর্তনে এখন নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা মাত্র। সোনারগাঁও উপজেলার পানাম নগরীটা গড়ে উঠেছিল তৎকালীন ডোনাল্ডো ব্যবসায়ীদের দিয়ে, যা কিনা ইতিহাসের একটি অন্যতম জায়গা দখল করে আছে। আর সে জায়গাটি আপনাদেরকে এক্সপ্লোর করার জন্য নিয়ে যাচ্ছি। তো ঢাকা থেকে যারা যাবেন তারা গুলিস্তান যাত্রাবাড়ি সাইনবোর্ড থেকে আপনার মুগরারকুলের উদ্দেশ্যে বাসে উঠতে পারেন, আর প্রাইভেট গাড়ি নিয়ে গেলে তো হলোই। আর যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা মুগরারকুল এসে নামবেন। মুগরারকুল থেকে আপনার 3 থেকে 4 কিলো ভিতরেই আপনার পানাম নগরী। তো দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আজকের এই ইতিহাস ঐতিহ্যের ভিডিওটি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন চিটাং রোডের পরে কাশপুর ব্রিজ। এই কাশপুর ব্রিজটা মূলত হয়েছে আপনার শীতলক্ষ্যা নদীর উপর। এই শীতলক্ষ্যা নদীটা আপনার পানাম নগরীর জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, কারণ শীতলক্ষ্যা এবং আপনার মেঘনা নদীর এই দুইটা নদীর মাঝামাঝি জায়গায় অবস্থিত পানাম নগরী। আর এই দুইটা নদী দিয়েই আপনার পানাম নগরীর ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হয়েছিল, এই দুইটা নদীর পথ ধরেই। হাইওয়েতে রাইড করার সময় অবশ্যই আপনারা সেফটি মেনটেন করে রাইড করবেন। আর বরাবরই আমি আপনাদেরকে একটি কথাই বলি যে হেলমেট ছাড়া কখনোই বাইক বের করবেন না, সেটা গলিতে হোক, মেইন রোডে হোক কিংবা হাইওয়েতে হোক। যে কোনো জায়গায় আপনারা মোটরসাইকেল নিয়ে বের হন, অবশ্যই আপনারা হেলমেট পরিধান করবেন। এই রাস্তার ভিউটা দেখুন ভিউয়ার্স, খুবই সুন্দর। সামনে গেলেই কিন্তু আমরা মুগরারকুল পেয়ে যাব। আমরা কিন্তু চলে এসেছি মুগরারকুল। তো হাতের বামে গেলেই আপনার পানাম নগরী। তো আমরা হাতের বাম পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানে একটি সাইন দেওয়া রয়েছে পানাম নগরীর, তারপরে সোনারগাঁ জাদুঘর। তো আমরা মূলত আজকে যাচ্ছি পানাম নগরীতে, আরেকদিন এক্সপ্লোর করব আপনাদেরকে সোনারগাঁ জাদুঘর। উনি কি সিগন্যাল দিল আর কি করলো সেটা আমি নিজেও বুঝি নাই। আমি ভেবেছিলাম উনি ডান পাশে এন্ট্রি নেবে, কিন্তু না, উনি ঠিকই সোজা চলে এসেছে, অযথা আমাকে সময়টা নষ্ট করিয়েছে। এনজয় দ্য হেরিটেজ অ্যান্ড কালচারাল ওল্ড সিটি। আপনার একটা ফিল আসছে যে একটা
ঐতিহ্যবাহী জায়গায় যাচ্ছি। এই পাশের অংশটা দেখুন, খুব সুন্দরভাবে ফুটে আছে আপনার কচুরি পানা, আর রাস্তাটাও খুব সুন্দরভাবে করা রয়েছে, যেহেতু একটি ঐতিহ্যবাহী দুটি স্থান এখানে রয়েছে, একটি হচ্ছে সোনারগাঁ জাদুঘর এবং একটি হচ্ছে আপনার পানাম সিটি। আর রাস্তাটাও মাশাআল্লাহ খুবই সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন, কোনো ভাঙাচোরা নাই। পানাম সিটি অলরেডি রাস্তায় ফেলে চলে এসেছি। তো এখান থেকে আবার গাড়ি ঘুরিয়ে আবারও আমি সামনে বেঁকে যেতে হচ্ছে। অটোকে জিজ্ঞেস করলাম, মানে অটোর ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, উনি বলল যে সামনে যে ব্রিজটা আমি ফেলে এসেছি সেই ব্রিজটাই হচ্ছে পানাম সিটির জায়গা। আর বাকিটা যাওয়ার পর আবারও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই ব্রিজটাই আমি ক্রস করে গিয়েছি, এখানেই মেবি পানাম সিটি। তো কোন দিকে সেটা যাওয়ার পরে বলতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটাই হচ্ছে পানাম নগরী। আমি মিস করেছি হয়তোবা। এই যে পানাম সিটি। তো এখানে গাড়ি কোথায় রাখবো? মোটরসাইকেল যেহেতু একটা আছে, আমিও এটা এখানে রেখে তারপরে যাচ্ছি। তো ভিউয়ার্স, অবশেষে চলে এসেছি পানাম নগরীতে। আমার পিছনেই রয়েছে পানাম নগরী। তো কি অবশিষ্ট রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব পানাম নগরীর ইতিহাস। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁওয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন উপনিবেশিক স্থাপত্যরীতিতে গড়ে উঠেছিল পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। সোনারগাঁর প্রাচীন শহর ছিল পানাম। শহরটিতে উপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়িই ঊনবিংশ শতাব্দীর। মূলত পানাম ছিল বাংলার সেই সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা এবং কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। ষোলোশো 11 খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি।
পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তরে দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়ির স্থাপত্যে উপনিবেশিকতা ছাড়াও মুঘল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার, নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ডালাই, লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর এবং জানালার গ্রিল। মেঝেতে রয়েছে সাদা কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত। এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ। প্রতিটি বাড়ি অন্দরবাটি, বহির্বাটি এই 2 ভাগে বিভক্ত রয়েছে। বেশিরভাগ বাড়ির চারদিকে গ্যারাটুপের ভিতর আছে উন্মুক্ত উঠান। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল এবং 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতে আছে কুয়া বা কূপ। নগরীকে জলাবদ্ধতামুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে রয়েছে সম্মানজনক দূরত্বে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ থেকে ওপাশ। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, খাজাঞ্চিখানা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর। একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে। এই গজলের সূত্র ধরেই ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁওয়ে, আর মুগ্ধ হয়েছিলেন পানাম সিটির সৌন্দর্য দেখে। বন্ধুরা, এতক্ষণ আপনারা জানলেন পানাম নগরীর ইতিহাস। তো এখন আপনাদেরকে দেখাবো পানাম নগরী কী করে ধ্বংস হয়েছে, সেই ইতিহাসটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। (1964 সালের পূর্ব পাকিস্তান দাঙ্গার পর, যার সময় দুর্বৃত্তরা ভবন লুট করে এবং মূল্যবান মসলিন ধ্বংস করে, এবং 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর হিন্দু বাসিন্দারা ভারতে পাড়ি জমালে পানাম নগরী একটি জনবসতিহীন শহরে পরিণত হয়। তারপর থেকে আর এই শহর জেগে ওঠেনি।
পানাম নগরের মূল প্রবেশপথের ছোট্ট খালটির উপরে একটি সেতু ছিল, যার কোনো অস্তিত্ব আর অবশিষ্ট নেই। অযত্ন আর অবহেলায় পানাম নগরের বাড়িগুলোতে শ্যাওলা ধরেছে, ভেতরের পরিবেশটা স্যাঁতসেঁতে গুমট। বাড়িগুলোর দেয়ালে গজাচ্ছে গাছপালা, অনেক বাড়ির ভিতরে ঢুকে গেছে গাছের শিকড়, অনেক ঘরের চৌকাঠ ও রেলিং ঝুলে পড়েছে, চুরি হচ্ছে কড়িকাঠ ও তক্তা। ফলে বিভিন্ন সময় বাড়িগুলোর ছাদ ধসে পড়ছে, ভেঙে পড়ছে সিঁড়ি ও দেয়াল। (2003) সালে পানাম নগরকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে গেজেটভুক্ত করা হয়। 2006 সালে বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক তালিকায় স্থান পায় পানাম নগরী। 2015 সালে 6 অক্টোবর থেকে এই পানাম নগর পরিদর্শন করতে হলে পর্যটকদের টিকিট কেটে প্রবেশ করতে হয়। পানাম নগর শুধু ইট, কাঠ, পাথরের শহর নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের শিকড়। আসুন আমরা সবাই মিলে এই ঐতিহ্যকে রক্ষা করি, যেন আগামী প্রজন্মও এই ইতিহাসের গল্প শুনে, দেখে এবং অনুভব করতে পারে।